দরজাটা ভেজানোই ছিল। এখন রাত বেশি নয়। অন্যমনস্ক হয়ে অর্ক দরজা ঠেলতেই দেখল ঘরের আলো নেভানো। সে একটু অবাক হয়ে ডাকল, মা। আলো জ্বাল। গলার স্বরটা অস্বাভাবিক ঠেকতেই অর্ক দ্রুত ঘরে ঢুকে আলো জ্বালল। মেঝেতে বিছানা পেতে শুয়ে আছে মাধবীলতা। মুখ লাল, ঠোঁট ফ্যাকাশে। আলো জ্বলতেই চোখ বন্ধ করল সে। একটা হাত পেট খামচে ধরেছে। দৌড়ে এলো অর্ক। কি হয়েছে মা? কিছু না, আমি আজ রান্না করতে পারছি না। ওখানে টাকা আছে, তুই কিছু কিনে খেয়ে নে। মাধবীলতার মুখ দেখে অর্ক বুঝতে পারল মা যন্ত্রণা চাপছে। সে মাথার পাশে বসে কপালে হাত রাখতেই চমকে উঠল। জ্বরে গা পুড়ে যাচ্ছে। সে বিহ্বল গলায় বলল, তোমার জ্বর এসেছে? মাধবীলতা মাথা নাড়ল। ও কিছু নয়, আমাকে একটু শুয়ে থাকতে দে। তোমার পেটে কিছু হয়েছে? ব্যথা করছে, শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। তারপর একটা হাত বাড়িয়ে অর্ককে আঁকড়ে ধরল মাধবীলতা। অর্ক দেখল তার বাজুতে মায়ের আঙ্গুলগুলো চেপে বসেছে। শক্ত হয়ে যেন ব্যথাটাকে সামলাতে চাইছে মা। সঙ্গে সঙ্গে অর্ক অসহায়ের মতো চারপাশে তাকালো। জ্ঞান হবার পর থেকেই মাকে সে একরকম দেখে আসছে। কোনো বড় অসুখে কখনো পড়েনি মাধবীলতা। এইভাবে যন্ত্রণায় কাতর হতে মাকে সে কখনো দেখেনি। মাথার ভেতরটা ঘুরে গেল অর্কের। মা ছাড়া পৃথিবীতে তার কেউ নেই। হাতটা ছাড়িয়ে লাফিয়ে উঠল সে। তারপর দরজার দিকে যেতে যেতে বলল, তুমি শুয়ে থাকো, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছিস? মাধবীলতা কোনো ক্রমে জিজ্ঞাসা করল। ডাক্তার ডাকতে। না, চিৎকার করে উঠল মাধবীলতা। আমার কিছু হয়নি, ডাক্তার ডাকতে হবে না। শেষ কথাটা বলতে বলতে মুখ বিকৃত হয়ে গেল তার। এখন কোনো কথা বলবে না, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। মাধবীলতা চোখ মেলে তাকাতেই অর্ক আড়ষ্ট হলো। দুফোঁটা জল চিকচিক করছে চোখের কোণে। অর্ক আর দাঁড়ালো না। দরজাটা ভেজিয়ে গলিতে পা দিতেই মনে হলো মাকে একা রেখে যাওয়া ঠিক হচ্ছে না। কিছু ভাবতে না পেরে সে অনুপমাদের ভেজানো দরজায় হাত দিতেই দেখল মেঝেতে অনুপমা উপুর হয়ে শুয়ে আছে। অনুপমার পায়ের কাপড় হাঁটুর উপরে ওঠানো। দৃশ্যটা চোখের ওপর ঝাঁপিয়ে পড়তেই অর্ক আর দাঁড়ালো না। এক দৌড়ে ঈশ্বরপুকুর লেনে চলে এলো সে। ডাক্তারের চেম্বারে বেজায় ভিড়, কিন্তু ডাক্তার নেই। তিনি কোথায় গিয়েছেন কেউ বলতে পারছে না। কম্পাউন্ডার জানালো কলে গিয়েছেন। ছটফট করতে লাগলো অর্ক। এ পাড়ার আর একজন ডাক্তার আছেন, যিনি ট্রাম লাইনের ধারে বসেন। যত দেরি হচ্ছিল তত অধীর হচ্ছিল অর্ক। মায়ের যেন কিছু না হয়ে যায় ভগবান। ট্রাম লাইনের ধারেই যাবে ঠিক করলো সে। কিন্তু রাস্তায় নামতেই সে ডাক্তারবাবুকে দেখতে পেল। হন হন করে হেঁটে আসছেন। সামনে ঝুমকি। অনেক ফর্সা, অনেক ঝকঝকে চেহারা হয়েছে ঝুমকির, কিন্তু সেদিকে তাকানোর সময় ছিল না অর্কের। ও এগিয়ে গিয়ে রাস্তা আটকে দাঁড়ালো। ডাক্তারবাবু, আপনাকে এখনই আমাদের বাড়িতে যেতে হবে। আমার মার ভীষণ অসুখ। ডাক্তার যেন অসহায় হয়ে মাথা নাড়ল। কোন বাড়ি? ওহো, তোমাদের বাড়ি তো আমি গিয়েছি, কিন্তু এখন তো হবে না, রাত্রে ফেরার সময় যাব। অর্ক বলল, না না ডাক্তারবাবু, মা খুব কষ্ট পাচ্ছে, আপনি একবার চলুন। কি হয়েছেটা কি? খুব জ্বর আর পেটে ব্যথা। এই সময় ঝুমকি বলল, ডাক্তারবাবু। হ্যাঁ, তোমার বাবার ওষুধটা তুমি কম্পাউন্ডারকে আমার নাম করে বলবে, তিনি দিয়ে দেবেন। আমি এক্ষুনি এর বাড়ি থেকে ঘুরে আসছি, চলো। ডাক্তারবাবু আবার পেছন ফিরতেই অর্ক ঝুমকির দিকে তাকাতেই সে হেসে বলল, ভালো। অর্ক উত্তর না দিয়ে ডাক্তারবাবুর সঙ্গ নিল। শুনেছে মায়ের অসুখ, ডাক্তার নিয়ে যাচ্ছে, তবু জিজ্ঞাসা করছে ভালো। হাঁটতে হাঁটতে অর্কের মনে হলো ঝুমকি এখনো পাকাপাকি মিস ডি হয়নি। মিস ডি হলে তো এই বস্তিতে থাকার কথা নয়। তবে চেহারা পাল্টে গিয়েছে,
এখন মহিলা মহিলা মনে হয় ওকে। দরজা ঠেলে অর্ক বলল, আসুন। ঘরে আলোটা জ্বলছিল। মাধবীলতা হাতের কেনুই দিয়ে চোখ আড়াল করে শুয়েছিল। শব্দ হতেই চোখ মেলে ডাক্তারবাবুকে দেখে বলল, কি অন্যায় বলুন তো, মিছিমিছি আপনাকে ডেকে আনলো। ডাক্তারবাবু ব্যাগটাকে নামিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? পেট ব্যথা করছিল, বললাম তো শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। কথা শেষ করতে না দিয়ে কপালে হাত দিলেন ডাক্তারবাবু। চমৎকার জ্বর বাঁধিয়েছেন, কদিন থেকে হচ্ছে? মাধবীলতা এবার জবাব দিল না। ডাক্তারবাবু এবার পেটে হাত দিলেন। বিশেষ জায়গায় স্পর্শ করা মাত্রই আর্তনাদ করে উঠল মাধবীলতা। অর্ক লক্ষ্য করল ডাক্তারের মুখ কালো হয়ে গেল। মিনিট 10 ধরে নানান পরীক্ষা করে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, প্রথম কবে পেইন অনুভব করেছেন? মাধবীলতা একটু ইতস্তত করছিল। ডাক্তারবাবু আবার বললেন, লুকিয়ে কোনো লাভ হবে না, এই জিনিস একদিনে হয়নি। আপনারা যে কেন চেপে থাকেন তা আমি আজও বুঝতে পারি না। সেই শেষ পর্যন্ত জানতে দিতেই হয়। পেটেরটা তো বুঝলাম, বুকেরটা কিভাবে ঘটালেন? বুকের? নিঃশ্বাস নিতে গেলে খচখচ লাগছে তো। হ্যাঁ। চোখ বন্ধ করে শুয়ে থাকুন, আমি ওষুধ দেব, ভালো ঘুম আসবে। ডাক্তারবাবু ব্যাগ তুলে অর্ককে ডাকলেন, এসো। বাইরে বেরিয়ে ডাক্তারবাবু বললেন, তোমার বাবাকে ডাকো, ওর সঙ্গে কথা আছে। অর্কের চোয়াল শক্ত হলো। উনি এখন এখানে নেই। ও, ওকে ভীষণ দরকার। আপনি আমাকে বলুন। ডাক্তারবাবু অর্কের দিকে তাকালেন, শোনো, তোমার মায়ের অসুখটা খুব সামান্য নয়। এক্স-রে না করিয়ে আমার কিছু বলা উচিত নয়। আমি তোমাকে সাজেস্ট করব ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে। হসপিটাল? হতভম্ব হয়ে গেল অর্ক। হ্যাঁ, ওর লিভার আর ফুসফুস দুটোই একসঙ্গে ক্ষতিগ্রস্ত বলে মনে হচ্ছে। আর এটা অনেকদিন ধরেই হচ্ছে, উনি তোমাদের জানাননি। তুমি আমার সঙ্গে এসো, আমি ওষুধ দিচ্ছি। রাতে ঘুমোবে, ব্যথাটাও কমবে, কিন্তু এটা নেহাতি টেম্পোরারি। তুমি আমার চিঠি নিয়ে হাসপাতালে যেও, কোনো অসুবিধা হবে না। কথা শেষ করে ডাক্তার হাঁটতে শুরু করলেন। অর্কের ভেতর তখন তোলপাড় হচ্ছিল। মায়ের যে খুব বড় একটা অসুখ হয়েছে এটা স্পষ্ট। সে কাতর গলায় জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু, মা ভালো হয়ে যাবে তো? ভালো হবেন না কেন? অসুখ আছে, আবার তার ওষুধও আছে। বাড়িতে যে সেবা যত্ন করা দরকার, যে ওষুধপত্র প্রয়োজন, তা তোমার একার পক্ষে সম্ভব নয় বলেই আমি ওকে হাসপাতালে যেতে বলেছি। তবে এসব কথা ওকে বলো না। কিন্তু হাসপাতালে তো চিকিৎসা হয় না। কে বলল? ডাক্তারবাবু ঘুরে দাঁড়ালেন। সবাই বলে। আমার মাকে আপনি বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। সবাই বলে স্কুলে পড়াশোনা হয় না, তবু শিশুদের আমরা সেখানে পাঠাই। তাদের অনেকেই ভালো রেজাল্ট করে বের হয়। অতএব অন্য লোক কি বলল সে কথায় কান দিয়ে লাভ নেই। তোমার মাকে বাঁচাতে হলে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঈশ্বর পুকুরে পা দিয়েই ডাক্তারবাবু বললেন, তোমার মায়ের যে প্রায় জ্বর আসতো, পেট ব্যথা করতো, তোমরা জানতে না? না, জলপাইগুড়িতে আমরা বেশ কিছুদিন ছিলাম, তখন যদি। না না, এ অন্তত কয়েক মাস ধরে চলছে। চেম্বারের ভিড় যেন ডাক্তারবাবুকে দেখে স্বস্তি পেল। চেয়ারে বসে একটা কাগজে 3টে ওষুধের নাম লিখে কম্পাউন্ডারকে বললেন, একে এক্ষুনি দিয়ে দাও, কেসটা ভালো নয়। তারপর আরেকটা চিঠি লিখে বললেন, এটা নিয়ে কাল সকালেই চলে যাবে। মাকে ভর্তি না করে অন্য কাজ নয়, এই ওষুধগুলো এখনই খাইয়ে দাও। সারা রাতে আর বিরক্ত করার দরকার নেই। অর্কের মনে পড়ল ডাক্তারবাবুকে ফি দেওয়া হয়নি, মায়ের কাছ থেকে টাকা চাইতে হবে। সে বলল, ডাক্তারবাবু, আপনার টাকাটা নিয়ে আসি। চোখ তুললেন ভদ্রলোক। হ্যাঁ, দিতে তো হবেই, তবে কাল দিলেই হবে। হাসপাতাল থেকে ফিরে এসো, তারপরে দেখা করবে আমার সঙ্গে। ডাক্তারবাবু এবার অন্য রোগীদের দেখতে আরম্ভ করলেন। অর্ক সরে আসতেই ঝুমকি বলল, কার কি হয়েছে?
আমার মায়ের জ্বর আর পেটে ব্যথা। হাসপাতালে নিয়ে যেতে বলল? হ্যাঁ। ঝুমকির সঙ্গে কথা বলতে একটু ইচ্ছে করছিল না অর্কের, কিন্তু কেউ যদি গায়ে পড়ে প্রশ্ন করে জবাব না দিয়েও থাকা যায় না। খুব জ্বর? হ্যাঁ। তোমার বাবা তো এখানে নেই। কে বলল? অর্ক অবাক হলো। আমি জানি। এই সময় কম্পাউন্ডার এসে ঝুমকিকে ওষুধ দিতে সে বলল, বাবার খুব টান বেড়েছে, চলি। অর্ক লক্ষ্য করল ঝুমকির উপস্থিতি অন্য সবার নজর কেড়েছে। সবাই টেরিয়ে টেরিয়ে ওকে দেখছে। বছরখানেক আগেও বোধহয় এরকম হতো না। এই সময় কম্পাউন্ডার ডাকতেই অর্ক এগিয়ে গেল। ওষুধ নিয়ে রাস্তায় নামতেই অর্কের শীত বোধ হলো। সমস্ত শরীর শিরশির করছে। মাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। মা যদি আর না ফিরে আসে। না, অসম্ভব। সে প্রায় দৌড়েই গলিতে ঢুকল। দরজা ঠেলতেই অবাক হয়ে গেল। মাধবীলতা স্টোভ জ্বালিয়েছে। অর্ক আটকে উঠল। তুমি কি করছো? সাদা মুখে মাধবীলতা হাসল। খেতে হবে তো। তুমি ওঠো। কি আশ্চর্য, আমার এখন ভালো লাগছে। আমি তোকে ডিমটা করে দিচ্ছি। তোমার ভালো লাগছে? হ্যাঁ, দেখ মনে হচ্ছে জ্বরটাও কম। তুই মিছিমিছি ডাক্তার ডাকতে গেলি। ডাক্তারকে টাকা দিয়েছিস? কথা বলতে বলতে মাধবীলতা চোখ বন্ধ করলো। অর্ক দ্রুত হাতে মায়ের কাছে চলে গেল। তারপর দু হাতে মাধবীলতাকে জোর করে দাঁড় করালো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমাকে এখন শুয়ে থাকতে হবে। তুমি এই শরীর নিয়ে রান্না করছো কেন? মাধবীলতা বাধা দিতে চেষ্টা করেও পারল না। ছেলের শরীরের শক্তির কাছে সে খুবই দুর্বল হয়ে পড়ল। আর অর্ক অবাক হয়ে দেখল মায়ের শরীর কি হালকা, এক রত্তি ওজন যেন নেই। সে মাধবীলতাকে খাটের কাছে নিয়ে এসে বলল, তুমি ওপরে শো। দ্রুত মাথা নাড়ল মাধবীলতা। না। শুধু অসম্মতি নয়, অর্কের মনে হলো শব্দটা উচ্চারণের সময় মা যেন আরো বেশি কিছু বলতে চাইল। সে জোর করল না। মেঝেতে আবার শুয়ে পড়ল মাধবীলতা। শুয়ে বলল, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে রে। অর্ক পকেট থেকে ওষুধগুলো বের করে এক গ্লাস জল বাড়িয়ে ধরল। এগুলো খেয়ে নাও, তারপর চুপটি করে শুয়ে থাকো। মাধবীলতা হাসল। বাবা, তুই এমন ভঙ্গিতে বলছিস যেন আমাকেই পেটে ধরেছিস। আমাকে এই ট্যাবলেট খেতে হবে? হ্যাঁ, একদিন তো নিজে না খেয়ে শুধু আমাদের খাইয়ে এসেছো। এখন আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। এসব তোকে কে বলল? ডাক্তার বাবু। বাজে কথা। আমি তোদের সঙ্গে দুবেলা খেতাম না? মাধবীলতা ওষুধ খেলে অর্ক তার বিছানাটা ঠিক করে দিল। তারপর মাধবীলতার মাথার কাছে বসে কপালে হাত রাখল। জ্বর আছে, তবে সামান্য কম। মায়ের শরীরের স্পর্শ পাওয়া মাত্রই আবার কেঁপে উঠল অর্ক। কাল সকালে মাকে হাসপাতালে নিয়ে যেতেই হবে, না হলে নাকি বাঁচানো যাবে না। অর্ক মাধবীলতার শরীরের দিকে তাকালো। মাকে বাঁচতেই হবে, যে করেই হোক। কিন্তু এই মুহূর্তে যখন মাধবীলতা চোখ বন্ধ করে রয়েছে, তখন তাকে হাসপাতালের কথা বলতে গিয়েও সামলে নিল অর্ক। মা নিশ্চয়ই হাসপাতালে যেতে চাইবে না, অথচ ডাক্তারবাবু বলেছেন হাসপাতালে না নিয়ে গেলে মা বাঁচবে না। যা করার কাল সকালেই করতে হবে। এখন মা ঘুমোক। এই সময় অর্কের চোখ গেল খাটের দিকে, এবং তখনই পরিষ্কার হয়ে গেল মাধবীলতা কেন ওখানে শুতে চায়নি। খাটটা ছিল বাবার দখলে। সঙ্গে সঙ্গে অর্কের মনে হলো মায়ের এইসব অসুখের জন্য দায়ী একটি মানুষ। কি আশ্চর্য, সেই মানুষটার জন্য মা কষ্ট পাচ্ছে। নিচু গলায় বলল, মা, তোমার শরীর ঠিক নেই, জলপাইগুড়িতে চিঠি দেব। মাধবীলতা কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে তার মাথাটা না বলল। অর্ক দেখল মায়ের বন্ধ দুই চোখে আচমকা জল ফুটে উঠল। সে সেই জলটার দিকে স্থির হয়ে চেয়ে রইল। এক ফোঁটা টলটলে জল শরীর ঘেঁষে বেরিয়ে এসেছে। কেটে গেলে রক্ত পড়ে, পুড়ে গেলে ফোসকা হয়, কিন্তু কষ্ট হলে চোখের জল আসে কেন? তাহলে মনের সঙ্গে শরীরের অবশ্যই যোগাযোগ আছে।
মন খারাপ হলে শরীরও খারাপ হবে। এর থেকেই বোঝা যাচ্ছে মায়ের শরীরের এসব কষ্ট বাবারই দেওয়া। হঠাৎ অর্কের খেয়াল হলো মাধবীলতা জেগে নেই। ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে থাকায় দাঁতের আভাস পাওয়া যাচ্ছে। বুক নামছে নিঃশ্বাসের তালে তালে, নামছে আর উঠছে। সমস্ত শরীর থেকে একটা চাপা উত্তাপ বের হচ্ছে। পরম মায়ায় অর্ক মায়ের গালে কপালে চিবুকে হাত বোলালো। বুকের ভেতরে একটা ভয় এখন তীর করে বাড়ছে। অর্ক চোখের কোণ দুটো আঙ্গুলে মুছিয়ে দিতে গিয়ে থমকে গেল। তারপর ধীরে ধীরে নিচু হয়ে নিজের ঠোঁট দুটো মায়ের দুই চোখের কোণে আলতো করে ছুঁয়ে জলকণা মুছিয়ে দিল। মাধবীলতা তার কিছুই টের পেল না। ওষুধের কল্যাণে বেঘোরে ঘুমোচ্ছে সে। কতক্ষণ ওভাবে বসেছিল অর্ক জানে না। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্রমশ যেন একটা নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল সে। দরজায় শব্দ হতেই সে চেতনায় ফিরল। খুব সন্তর্পণে কেউ দরজাটা খুলছে, কিন্তু আওয়াজটাকে এড়াতে পারছে না। অর্ক সোজা হয়ে জিজ্ঞাসা করল, কে? এই সময় মুখটা দেখতে পেল সে। কেমন আছে এখন? অর্ক যতটা অবাক তার চেয়ে বেশি গম্ভীর হয়ে গেল। ভালো। ঝুমকিকে সে এখন কিছুতেই আশা করেনি, অথচ ঝুমকি এখন ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। এতক্ষণে সে মাধবীলতার শায়িত শরীরটাকে দেখতে পেয়েছে। এক পা এগিয়ে এসে চাপা গলায় বলল, ঘুমোচ্ছেন? অর্ক মাথা নাড়ল। সে বুঝতে পারছিল না কি করবে। ঝুমকিকে এই ঘরে দেখলে মা নিশ্চয়ই খুশি হবে না। তাছাড়া ঝুমকি যে জীবনযাপন করে সেটা শুনলে। ঝুমকি জিজ্ঞাসা করল, জ্বর কত? জানি না। থার্মোমিটার নেই? না। ঝুমকি মাধবীলতার পাশে বসে আলতো করে মাথায় হাত বোলালো। উফ, বেশ জ্বর। মাথায় জলপটি দিতে হবে। আমাকে একটা কাপড় জলে ভিজিয়ে দাও। অর্ক মাধবীলতার জ্বরতপ্ত ঘুমন্ত মুখের দিকে তাকালো। সে বুঝতে পারছিল ঝুমকি আশায় তার অসহায় ভাবটা ক্রমশ কেটে যাচ্ছে। একা মাকে কিভাবে সেবা করা যায় সে বুঝে উঠতে পারছিল না। তবু সংকোচে বলল, থাক, আমিই দিচ্ছি। শরত, এসব ছেলেদের কাজ নয়। তোমার বাবার অসুখ? এখন টান কমেছে, ঘুমোচ্ছে। কাল সকালের আগে উঠবে না। এরকম মাঝে মাঝেই হয়। তুমি একটা বাটিতে জল আর ছোট একটা কাপড় এনে দাও। হাত পাখা আছে? ঝুমকি ঘরের চারপাশে তাকালো। তারপর উঠে খাটের ওপর থেকে একটা পাখা নিয়ে এসে অর্ককে সরে যেতে ইঙ্গিত করল। একটা বাটিতে জল আর ছেঁড়া ন্যাকড়া এনে দিল অর্ক। ঝুমকি পরিপাটি করে কপালে জলপটি দিয়ে নরম হাওয়া করতে লাগলো। দৃশ্যটা দেখে অর্কের সেই দৃশ্যটা মনে পড়ে গেল। মিস ডি ক্যাবারের পোশাকে নাচছে। এখন এই ঝুমকিকে দেখে সেটা কিছুতেই বিশ্বাস করা যায় না, মেলানো যায় না। ঝুমকির মুখ ঝুঁকে পড়েছে মাধবীলতার ওপরে। এক হাতে পাখা চালাচ্ছে, অন্য হাতে কাপড়টা পাল্টে দিচ্ছে। শেষ পর্যন্ত একসময় অর্ক বলল, এবার আমাকে দাও। ঝুমকি মাথা তুলল। খেয়েছ? অর্ক হাসল। সময় পাইনি। বাড়িতে রান্না হয়নি? না। তাহলে বাইরে থেকে খেয়ে এসো, ততক্ষণ আমি এখানে আছি। এই মুহূর্তে অর্কের একটু খিদে পাচ্ছিল না। তাছাড়া ঝুমকিকে একা রেখে তার যাওয়াটা ভালো দেখায় না। যে কোনো মুহূর্তে মায়ের ঘুম ভেঙে যেতে পারে, সে সময় সে না থাকলে। তাছাড়া আর একটা ব্যাপার সে কিছুতেই বুঝতে পারছিল না। হঠাৎ ঝুমকি কেন এলো তাদের ঘরে? শুধু কি মায়ের অসুখের খবর পেয়ে? এখানে আসার কি এমন গরজ পড়ল তার? শেষ যখন দেখা হয়েছিল তখন ঝুমকির সঙ্গে এমন ভালো কিছু সম্পর্ক ছিল না। তাহলে ওর মনে হচ্ছিল ঝুমকির এই আসার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তাছাড়া এ সময় ওর পাড়ায় থাকার কথা নয়। না হয় আজ ওর বাবার অসুখ তাই বের হয়নি, কিন্তু তাহলে তো বাবার কাছেই থাকা উচিত ছিল। অর্ক কোনো কুল পাচ্ছিল না। এই সময় ঝুমকি বলল, ডাক্তার তোমার মাকে ঘুমের ওষুধ দিয়েছে, তাই না? অর্ক বলল, কি জানি। নিশ্চয় দিয়েছে, এটা স্বাভাবিক ঘুম না। তাড়াতাড়ি খেয়ে এসো,
আমি এখানে সারা রাত থাকবো নাকি? প্রশ্নটা করে ঝুমকি ঠোঁট টিপে হাসল। এবার অর্কের মনে হলো ঝুমকি এই ঘরে আছে জানলে মা হয়তো রাগ করবে, কিন্তু বস্তির অন্য মানুষের জিভ টসটসে হয়ে উঠবে। অতএব যত তাড়াতাড়ি ওকে এখান থেকে সরানো যায় ততই ভালো। সে বলল, তুমি যাও, আমি বসছি। ঝুমকি মাথা নাড়ল। ওহো, না খেয়ে আসলে আমি এখান থেকে উঠবই না। অর্ক অসহায় ভঙ্গিতে বলল, কি আশ্চর্য। কিছুই আশ্চর্যের নয়, আমাদের বাড়িতেও সন্ধ্যাবেলা রান্না হয়নি। তুমি খেয়ে আসবার সময় আমার জন্য একটা হাফ পাউরুটি নিয়ে এসো। মা মেয়েতে হয়ে যাবে। পয়সা নাও। একটা ব্যাগ বের করে 12 আনা পয়সা দিল ঝুমকি। অর্কের আর কোনো উপায় রইল না। সে পয়সাটা তুলে আচমকা জিজ্ঞেস করল, তুমি আজকাল সন্ধেবেলায় বের হও না? ঝুমকি মুখ তুলে তাকালো। ওর মুখে যে ছায়া খেলে গেল সেটা অর্কের নজরে পড়ল। তারপরে স্পষ্ট গলায় বলল, যাই, তবে আমার আর নাচা হবে না। কেন? আমি পারলাম না। অর্ক আর দাঁড়ালো না। দরজাটা ভেজিয়ে সে বাইরে বেরিয়ে এলো। এখন যে কত রাত হয়ে গেছে সে টের পায়নি। এমনকি 3 নম্বর পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছে। নিমোর দোকান বন্ধ, শুধু একটা পানের দোকান ছাড়া কিছুই খোলা নেই। হাঁটতে হাঁটতে ট্রাম রাস্তায় চলে এলো অর্ক। তারপর দুটো হাফ পাউরুটি কিনে আবার ফিরে আসছিল 3 নম্বরে। এই সময় সে কোয়াকে দেখতে পেল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোয়া চিৎকার করছে। ওর দুটো পা মাটিতে সমানভাবে স্থির থাকছে না, শরীর বারংবার হেলে পড়ছে সামনে। কোয়ার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা। বারংবার তিনি কোয়াকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোয়া তাকে ঠেলে ফেলে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেই অশ্রাব্য গালাগালি করছে। বৃদ্ধা যে কোয়ার মা তা বুঝতে দেরি হলো না, এবং সেই মাকেই কোয়া এক নাগাড়ে খিস্তি করে যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্য এত রাতেও বেশ কিছু লোক জমে গিয়েছে। যাওয়ার সময় এদের এখানে দেখেনি, এর মধ্যে এত কাণ্ড ঘটে গেল। অর্ককে দেখতে পাওয়া মাত্র সোজা হয়ে কোয়া দাঁড়ানোর চেষ্টা করলো। এই যে ভদ্রনোক, শালা ভদ্রনোকের বাচ্চা, শালা তোর মাকে। সঙ্গে সঙ্গে অর্কের মাথায় আগুন জ্বলে উঠল। রুটি দুটোকে পাশের রকে রেখে সে ছুটে গেল কোয়ার দিকে। তারপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল সে। মিনিট দেড়েক বেধড়ক পেটালো সে কোয়াকে। ততক্ষণে আরো লোক জমেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। রাস্তায় উপুর হয়ে পড়েছিল কোয়া। অর্ক এবার বৃদ্ধার দিকে তাকালো। আমি আপনার ছেলেকে মেরে ফেলতাম, ও আমার মাকে অপমান করেছে, আপনি নিজের কানে শুনেছেন। বৃদ্ধা পাথরের মতো দাঁড়িয়ে ছেলের মার খাওয়া দেখছিলেন। এবার বললেন, তুমি ঠিক করেছো বাবা। অর্কের মাথায় আগুন জ্বলছিল। সে কোয়াকে আবার টেনে তুলল। অনেক সহ্য করেছি। এই ঈশ্বর পুকুরে যে শালা মাল খেয়ে মাতলামি করবে আর খিস্তি দেবে, আমি তাকে পুঁতে ফেলবো। তোর মনে থাকবে, তুই মাস্তান হচ্ছিস হয়ে যা, কিন্তু মাতলামি আর খিস্তি করা চলবে না। সেই অবস্থায় কোয়া জিজ্ঞাসা করল, কেউ মাতলামি করবে না? না, আমি কাউকে মাতলামি করতে দেব না। ঠিক, হ্যাঁ, আমি তোর সঙ্গে আছি। মালের ঠেকগুলো সব আমাকে কলা দেখাচ্ছে, সব কটাকে তুলে দিতে হবে। কোয়া টলছিল। অর্ক বলল, আমি কালকে তোর সঙ্গে কথা বলবো। তারপর পাউরুটি দুটো তুলে নিয়ে পা বাড়ালো বাড়ির দিকে, আর শরীর ঘিন ঘিন করছিল। সে হাঁটতে হাঁটতে ঠিক করলো একটা দল গড়বে। এই ঈশ্বর পুকুর থেকে মাল খেয়ে মাতলামি করা বন্ধ করতেই হবে। তারপরই খেয়াল হলো কোয়া নাকি এখন খুব বড় মাস্তান, অথচ অমন মার খেয়েও সে প্রতিবাদ করলো না। কি ব্যাপার? ঘরে ঢুকে অর্ক দেখল ঝুমকি ঢুলছে। তার হাত থেকে পাখা পড়ে গিয়েছে, মাথাটা ঝুঁকে পড়েছে বুকের ওপরে। মাধবীলতা এখনো অসাড়ে ঘুমোচ্ছে। অর্ক ডাকলো, এই ঝুমকি, বাড়ি যা। ধরফড়িয়ে উঠে পড়ল ঝুমকি। তারপর লজ্জিত ভঙ্গিতে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। অর্ক তার পিছু ডাকলো, তোর রুটি।